নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের স্টুডেন্টরা রয়েছো, তো তাদের জন্য কিন্তু আমি একটা কমপ্লিট নতুন কোর্স লঞ্চ করেছি, যেখানে আমি তোমাদের ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি কমপ্লিট কিন্তু পড়াচ্ছি তোমাদের। এখন আমরা ইউনিট 5-এ রয়েছি, যেখানে আমরা কিন্তু ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশন নিয়ে কথা বলছি। অলরেডি কিন্তু আমরা এই যে ইউনিট 5 তার বেশ কিছুটা অংশ অর্থাৎ 5.1, 5.2 এবং 5.3 অলরেডি কমপ্লিট করে ফেলেছি, যেখানে আমরা কিন্তু বিভিন্ন রিলেটেড টার্মস, বেস লোড অ্যান্ড পিক লোড পাওয়ার প্ল্যান্ট এবং তার সাথেই কিন্তু তোমাদের বিভিন্ন লোড কার্ভ, ঠিক আছে, লোড ডিউরেশন কার্ভ, ইন্টিগ্রেটেড ডিউরেশন কার্ভ, তারপর মাস কার্ভ, এগুলো নিয়ে আলোচনা করেছি এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন নিউম্যারিক্যাল যে প্রশ্নগুলো সেগুলো নিয়েও আলোচনা করে ফেলেছি। তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু পরবর্তী তোমাদের যে টপিক অর্থাৎ 5.3 পর 5.4 নিয়ে আলোচনা করব। তো চলো আমরা সেই ক্লাসটা কিন্তু শুরু করি। এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। প্রত্যেককে বলবো তারা কিন্তু যাতে এই পুরো কোর্সটা তাদের ভালো করে পড়াশুনো করে। এই কোর্সটা থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, কারণ প্রত্যেকটা টপিক কভার করা হয়েছে এখানে, এমন কোনো টপিক বাদ নেই যেটা কিন্তু তোমাদের মনে হতে পারে যে বাদ দিয়ে দিয়েছি আমি। প্রত্যেকটা টপিক থেকে তোমাদের পড়ানো হচ্ছে। একটা ইউনিট পড়ার পর সেই ইউনিট থেকে যে কোনো রকম প্রশ্ন এলে তার সলিউশন তোমরা করতে পারবেই এই কোর্সটা যদি তোমরা ওয়াচ করো। তো চলো চলে যাই একদম বইয়ের পাতা থেকে এবং খাতার পাতা থেকে, যেখানে কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। আমরা আলোচনা করছিলাম যেমন অলরেডি আগের ক্লাসে আমরা তোমাদের কিন্তু ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার স্টেশনের এই 3টে ইউনিট করিয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ ইউনিট, যেটা হচ্ছে ইউনিট 5-এর আন্ডারে চতুর্থ পার্ট, যেটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং দ্য কস্ট অফ জেনারেশন, যেখানে আমরা ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, প্লান্ট ইউজ ফ্যাক্টর, প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। সিম্পল নিউমেরিক প্রবলেমগুলো আমরা কিন্তু একদম শেষে আলোচনা করব। অলরেডি কিন্তু আমি যখন তোমাদের কার্ভের নিউমেরিক্যাল করাচ্ছিলাম, সেখানে আমি এখান থেকে তোমাদের ডাইভার্সিটি ফ্যাক্টর, প্লান্ট ইউজ ফ্যাক্টর বা প্লান্ট লোড ফ্যাক্টর এগুলোর কিন্তু প্রশ্ন অলরেডি সলিউশন করিয়েছি, তোমরা আমার সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো এই যে 5 নম্বর ইউনিটটা আমাদের পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরস যেগুলো রয়েছে সেইগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটাকে ইকোনমিক্যালি পাওয়ার জেনারেশন এবং পাওয়ার স্টেশনের ক্ষেত্রে ইউজ করা। তো আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস নাম্বার 11, অর্থাৎ এর আগে অলরেডি কিন্তু 10টা ক্লাস আমি দিয়ে ফেলেছি। চলো 11 নম্বর ক্লাসে আমরা আলোচনা করি। সবার প্রথমে আমাদেরকে বলেছে যে ফ্যাক্টরসগুলো এফেক্ট করে সেগুলো সম্বন্ধে জানতে। তো সেই জন্য দেখো লেখা রয়েছে, দ্য ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন ইনভলভস অ্যানালাইজিং কস্ট, এফিসিয়েন্সি অ্যান্ড সাস্টেইনেবিলিটি টু ডিটারমাইন দ্য কস্ট পার কিলোওয়াট আওয়ার অফ ইলেকট্রিসিটি প্রডিউস। আমরা জানি আমাদের বাড়িতে যে বিলিং সাইকেল হয়, তোমরা সেখানে বলবে যে আমার বাড়িতে 50 ইউনিট ইলেকট্রিসিটি কনজামশন হয়েছে এক মাসে। আমার প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে 6 টাকা, তাহলে আমার 300 টাকা বিল এসছে এক মাসে। তো এই যে 1 ইউনিট আমরা কথাটা বলি, সেই 1 ইউনিট মানে হচ্ছে তোমার 1 কিলোওয়াট আওয়ার। 1 ইউনিট মানে হচ্ছে তোমার 1 কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। এখানে আমরা দুটো টার্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1 কিলোওয়াট, একটা 1 আওয়ার। যদি আমরা দেখি 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট এটা মূলত আমাকে লোড ডিটারমাইন করছে, যে আমার বাড়িতে কিন্তু 1 কিলোওয়াটের কিন্তু লোড কানেক্ট করা রয়েছে, ঠিক আছে। এবং 1 আওয়ার এটা অবশ্যই কিন্তু টাইমকে ডিনোট করছে। তো কি বলা হচ্ছে, লোড ইনটু টাইম, সেটাকেই আমরা কিন্তু বলছি কি কিলোওয়াট আওয়ার। লোডের আমার হচ্ছে ধরো, তাহলে আমার যদি বাড়িতে 5 কিলোওয়াট লোড থাকে, সেটা যদি 5 ঘন্টা চলে, তাহলে আমরা বলবো 5 কিলোওয়াটের লোড থাকে 5 ঘন্টা, তাহলে তো 25 কিলোওয়াট আওয়ার বা 25 ইউনিট আমার ইলেকট্রিসিটি কিন্তু কনজামশন হচ্ছে, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি কনজামশনের ইউনিট হচ্ছে কিলোওয়াট আওয়ার।
আশা করি তোমরা বুঝতে পারলে। আমাদের পাওয়ার জেনারেশনের যদি ইকোনমিক্সটাকে অ্যানালাইজ করতে হয়, সেখানে আমাদের কস্ট, এফিসিয়েন্সি এবং সাস্টেইনেবিলিটি এই তিনটেকে কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হয়। দিস ইনক্লুডস ম্যানেজিং ফিক্সড কস্ট লাইক ক্যাপিটাল অ্যান্ড ল্যান্ড। তার মধ্যে কিছু কস্ট হচ্ছে একদম ফিক্সড, যেমন ধরো ক্যাপিটাল বা মূলধন এবং জমি, এটা কিন্তু আমার ফিক্সড কস্ট। সেমি ফিক্সড কস্ট, যে কিছু কস্ট রয়েছে যেগুলো ক্ষেত্র বিশেষে কখনো ফিক্সড কস্টের মতো আলোচিত হয়, কখনো আবার সেগুলো কিন্তু রানিং কস্টের মতো আলোচিত হয়। যেমন বিভিন্ন ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্টের যে স্যালারি অ্যান্ড রানিং কস্ট রয়েছে, যেমন ফুয়েল, লেবার অ্যান্ড মেনটেন্যান্স, বিভিন্ন ক্ষেত্রে এটা বিভিন্ন হয়। থার্মাল বেসড পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ফুয়েল হচ্ছে আমার মেন কোল, লেবার তো আমার লাগবে এবং মেনটেন্যান্স করতে হবে প্ল্যান্টটিকে, তার জন্য কিন্তু এটা ওকে। তো এগুলো নিয়ে আমরা যখন বেস লোড এবং পিক লোড পাওয়ার প্ল্যান্ট আলোচনা করেছিলাম, সেখানে আরও ডিটেলসে বুঝিয়েছিলাম, এবং এই ইউনিটটা শেষ হতে হতে তোমরা কিন্তু এই সমস্ততে পটু হয়ে যাবে। নেক্সট দেখো, আজকের যে টপিকগুলো আলোচনা তোমরা ভালো করে ওখানে দেখলে, ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, এই তিনটে ফ্যাক্টর কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। এটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু তোমরা এই ইউনিটটার যে মেন থিমটা সেটা কিন্তু হারিয়ে ফেলবে। ডিমান্ড ফ্যাক্টর কাকে বলছে? দ্য রেশিও অফ দি ম্যাক্সিমাম ডিমান্ড অন আ পাওয়ার স্টেশন টু দ্য কানেক্টেড লোড। যে পরিমাণ লোড কানেক্ট করা হচ্ছে এবং যে পরিমাণ ম্যাক্সিমাম ডিমান্ড জেনারেট হচ্ছে, তাদের রেশিওটাকেই বলা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। অলরেডি এর উপর আমি তোমাদের অঙ্ক করেছি। যদি তোমরা ডিমান্ড ফ্যাক্টরকে আরও ডিটেলসে জানতে চাও, তাহলে আমি তোমাদের জন্য শর্ট কিছু ভিডিও বানিয়ে দেবো, 5 মিনিটের বা 4 মিনিটের, সেখানে কিন্তু আমি বলে দেবো। যেহেতু তোমাদের এক্সামিনেশনের জন্য এটুকুই যথেষ্ট, তাই আমি কিন্তু আরও ডিটেলসে যাইনি। তাহলে ডিমান্ড ফ্যাক্টরকে যদি আমরা ডিভিশন আকারে বলি, তাহলে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড অ্যাট এ টাইম বাই টোটাল কানেক্টেড ডিমান্ড। দি কানেক্টেড লোড ইজ দ্য সাম অফ রেটিং অফ অল দ্য অ্যাপ্লায়েন্সেস হুইচ আর বিং ইউজড। আমাদের ধরো বাড়িতে বা কোনো পাওয়ার স্টেশনে যে পরিমাণ ইকুইপমেন্ট লাগানো আছে, রেটিং অ্যাপ্লায়েন্সেস লাগানো আছে, তার সম্মিলিত লোডকেই আমরা বলি কানেক্টেড লোড। দি কানেক্টেড লোড ইজ দ্য ম্যাক্সিমাম লোড ফর আ পার্টিকুলার কনজিউমার। একজন কনজিউমার যে রয়েছে তার ক্ষেত্রে কানেক্টেড লোড হচ্ছে তার বাড়ির সমস্ত লোডের সমষ্টি, সেহেতু সেটা কিন্তু ম্যাক্সিমাম লোডকে ডিনোট করে। দি ম্যাক্সিমাম ডিমান্ড ইজ দ্য সাম অফ রেটিং অফ অ্যাপ্লায়েন্সেস অর ইকুইপমেন্ট পুট টুগেদার। যখন সব আমার ইকুইপমেন্টগুলো একসাথে চলনক্ষম অবস্থায় থাকবে, তখন যে ডিমান্ডটা আমার হবে সেটাকে আমরা বলে থাকি ম্যাক্সিমাম ডিমান্ড। তাহলে ডিমান্ড ফ্যাক্টরকে যদি এক বাক্যে বলতে হয়, তো ডিমান্ড ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ডিমান্ড টু দ্য টোটাল কানেক্টেড লোড। ওকে, নেক্সট লোড ফ্যাক্টর, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, আমাদের যে লোড হয় সে লোডগুলো ইলেকট্রিক্যাল লোড হতে পারে, মেকানিক্যাল লোড হতে পারে, বা ইলেকট্রোমেকানিক্যাল লোড হতে পারে, বা থার্মাল লোড হতে পারে, বিভিন্ন ধরনের লোড হতে পারে। তো তার উপর নির্ভর করছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টরের অঙ্ক আমি তোমাদের প্রচুর করেছি। আমি জানিয়েছি যে লোড ফ্যাক্টর যত তোমার কম হবে, বেশি হবে, তত তুমি কিন্তু লোয়ার কস্ট পার ইউনিট এনার্জি হবে। তো চলো সেটা কিভাবে আমরা জেনে নিই। দেখো, বলছে লোড ফ্যাক্টর দ্য রেশিও অফ দ্য অ্যাভারেজ লোড টু দ্য ম্যাক্সিমাম লোড। অ্যাভারেজ লোড এবং ম্যাক্সিমাম লোডের ডিফারেন্সকেই মানে তোমার রেশিওকেই বলা হচ্ছে লোড ফ্যাক্টর। ওভার আ পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাভারেজ লোড এবং ম্যাক্সিমাম লোডের যে রেশিও, তাকেই আমরা বলছি কিন্তু লোড ফ্যাক্টর। হায়ার লোড ফ্যাক্টর লিডস টু আ লোয়ার কোস্ট পার ইউনিট অফ এনার্জি। যদি আমার অ্যাভারেজ লোড এবং ম্যাক্সিমাম লোড আমার সেম কোনো দিনই হবে না, আমরা জানি। যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমার লোড ফ্যাক্টর 1 হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমার কিন্তু কস্ট অফ এনার্জি সবচেয়ে কম হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ম্যাক্সিমাম লোডের থেকে অ্যাভারেজ লোড অনেক কম হয়, সেক্ষেত্রে আমার লোড ফ্যাক্টর কম হয়, সেক্ষেত্রে আমার কিন্তু কস্ট পার ইউনিট অফ এনার্জিটা বেড়ে যায়। Because it means the plant is being used for more efficiently, reducing the impact of fixed cost per kilowatt hour. ওকে, এরপর ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর থেকে একটা এমসিকিউ প্রত্যেক বছর আসে, সেই এমসিকিউটা কি আমি সেটাও ডিসকাস করব। চলো দেখি। ডাইভার্সিটি ফ্যাক্টর বলছে সাম অফ দি ম্যাক্সিমাম ডিমান্ড of individual consumer group by divided by simultaneously maximum demand at time. ডাইভার্সিটি ফ্যাক্টর ভালো করে বুঝবে। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের যোগফল বাই হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে বা সেই নির্দিষ্ট সময়ে ম্যাক্সিমাম ডিমান্ড।
তাহলে ডাইভার্সিটি ফ্যাক্টর ইজ অলওয়েজ মোর দ্যান ওয়ান। এই প্রশ্নটা ভাই যে কোনোভাবে মাথায় ঢুকিয়ে নাও, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসছে বা চলে এসছে। ম্যাক্স ডাইভার্সিটি ফ্যাক্টর কত হয়? ডাইভার্সিটি ফ্যাক্টর ইজ অলওয়েজ মোর দ্যান ওয়ান বিকজ, কারণটাও বলে দিই, প্রশ্নটার উত্তর যখন বললাম কারণটা বলি, সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান দ্য সাইমেন্টেনিয়াস ম্যাক্সিমাম ডিমান্ড অ্যাট এ পার্টিকুলার টাইম ডিউ টু ডাইভার্সিটি অফ ইচ কনজিউমার। ধরো আমার কাছে 4টে কনজিউমার আছে, সেই 4টে কনজিউমারের মিলিত প্রত্যেক দিনের যে ডিমান্ড সেটা আলাদা। এবার একটা গ্রুপের ক্ষেত্রে যদি সবার ডিমান্ড সেম থাকে তাহলে আমরা তাকে বলি তোমার ইন্ডিভিজুয়াল কনজিউমার গ্রুপ। তো ইন্ডিভিজুয়াল কনজিউমার গ্রুপ এবং তাদের যে ম্যাক্সিমাম ডিমান্ড, তার যে পরিমাণটা সেটা কিন্তু অবশ্যই তোমাদের ম্যাক্সিমাম ডিমান্ডের থেকে কম হয়। সেক্ষেত্রে সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ডটা সবসময়ই বেশি হয়। এখানে দেখো এটা নোট কিন্তু তোমরা করে রাখো, নলেজ অফ ডাইভার্সিটি ফ্যাক্টর হেল্পস ইন ইমপ্রুভিং দ্য সাপ্লাই অ্যান্ড শুড বি হাই ফর ইকোনমিক অপারেশন। আমাদের ডাইভার্সিটি ফ্যাক্টরের নলেজ জানা খুবই প্রয়োজন, কারণ ডাইভার্সিটি ফ্যাক্টরের উপর নির্ভর করেই আমাদের কিন্তু তোমার ইকোনমিক্যালি কিন্তু আমরা এফিসিয়েন্টলি এবং ইমপ্রুভ করতে পারি সাপ্লাইকে। কনজিউমার হ্যাভিং সিমিলার কনজামশন প্যাটার্ন আর কল্ড আ গ্রুপ অফ কনজিউমার। কোনো মানুষের বা কনজিউমারের যাদের কিন্তু এই প্যাটার্নটা সেম তাদেরকে আমরা বলে থাকি গ্রুপ অফ কনজিউমার। প্লান্ট ইউজ ফ্যাক্টর, প্লান্ট ইউজ ফ্যাক্টর কি বলছে? প্লান্ট ইউজ ফ্যাক্টর অলসো নোন অ্যাজ প্লান্ট লোড ফ্যাক্টর। আমরা অলরেডি আগের দিন তোমাদের নিউমেরিক্যাল করাবার সময় প্লান্ট লোড ফ্যাক্টরের প্রশ্ন করিয়েছি, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। এ দেখো এই প্রশ্নটাতেই আমরা পিএলএফ বা প্লান্ট লোড ফ্যাক্টর নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তার মানে তোমরা বুঝতেই পারছো এই যে এখানে নিউমেরিক্যাল প্রবলেম লেখা আছে, সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, এগুলো আমি অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্লান্ট ইউজ ফ্যাক্টর বলছে প্লান্ট ইউজ ফ্যাক্টর অলসো নোন অ্যাজ প্লান্ট লোড ফ্যাক্টর পিএলএফ ইজ দ্য রেশিও অফ অ্যাকচুয়াল এনার্জি জেনারেটেড টু দি ম্যাক্সিমাম পসিবল এনার্জি প্লান্ট কুড জেনারেট ডিউরিং আ স্পেসিফাইড পিরিয়ড। একটা প্লান্টের একটা ম্যাক্সিমাম এনার্জি জেনারেশন ক্যাপাসিটি থাকে আর আরেকটা থাকে রানিং জেনারেশন ক্যাপাসিটি, কিন্তু যেটাতে সে রান করছে। তো এর যে রেশিও তাকে আমরা বলি প্লান্ট ইউজ ফ্যাক্টর। ইটস সিগনিফিকেন্স লাইজ ইন মেজারিং আ পাওয়ার প্লান্টস এফিসিয়েন্সি অ্যান্ড পারফরমেন্স, ইন্ডিকেটিং হাউ ওয়েল ইটস বিং ইউটিলাইজ। আ হায়ার ফ্যাক্টর মিনস দ্য প্লান্ট ইজ মোর এফিসিয়েন্ট লিডিং টু লোয়ার প্রোডাকশন কস্ট পার ইউনিট অফ এনার্জি। যদি আমার একটা ধরো প্লান্টের আমার 300 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করার ক্ষমতা রয়েছে, সে জেনারেট করছে 250 মেগাওয়াট বা 200 মেগাওয়াট, সেক্ষেত্রে আমার প্লান্টের কিন্তু এফিসিয়েন্সিটা লস হচ্ছে। সেই জায়গায় সে যদি 280 মেগাওয়াট 290 মেগাওয়াট পর্যন্ত জেনারেট করে, লসেস কম হয়, তাহলে প্রোডাকশান কস্ট কমবে এবং সাপ্লাইটা কিন্তু আরও ইমপ্রুভ হবে, এফিসিয়েন্সি বাড়বে। সেই জন্যই প্লান্ট ইউজ ফ্যাক্টর সবসময়ই বেশি থাকাই কিন্তু বাঞ্ছনীয়। ফর্মুলা, প্লান্ট ইউজ ফ্যাক্টরের ফর্মুলা যদি আমরা আলোচনা করি সেটা দাঁড়ায় অ্যাকচুয়াল এনার্জি জেনারেটেড ইন কিলোওয়াট আওয়ার বাই প্লান্ট ক্যাপাসিটি ইন্টু নাম্বারস অফ আওয়ার ইন রানিং কন্ডিশন, ঠিক আছে, বা নাম্বার অফ আওয়ার্স লিখলেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ অ্যাকচুয়াল এনার্জি জেনারেটেড, আমি বললাম যে আমার 290 মেগাওয়াট কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, প্লান্টের ক্যাপাসিটি হচ্ছে তোমার 30 মেগাওয়াট করে, কিন্তু ধরো 10 ঘন্টা, ঠিক আছে, নাম্বার অফ আওয়ার্স চলার, মানে আমি লেটস সাপোজ করছি, বা তোমার ধরো নাও 10 করে 10 মেগাওয়াট করে তোমার চলার কথা, বা 15 মেগাওয়াট করে, 15 মেগাওয়াট করে চলার কথা 24 ঘন্টা, ঠিক আছে, আমার হচ্ছে কত 290। এবারে 24 × 15 যদি আমরা করি তাহলে আমরা দেখব 360 হচ্ছে আমার কিন্তু ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি আমি করছি 290। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এফিসিয়েন্সি কিন্তু কম রয়েছে, ঠিক আছে, 100%-এর থেকে আমাদের এফিসিয়েন্সি কম রয়েছে। এবার এইটাই যদি আমি 360 আমি যদি 350 করি তাহলে এফিসিয়েন্সি ভেরি গ্রেটার দেন 90% প্লাস হবে কিন্তু। তাহলে এইরকমই যত তোমার প্লান্ট ইউজ ফ্যাক্টরের ভ্যালু বেশি হবে তত কিন্তু তোমার মানে এফিসিয়েন্সি বাড়বে, প্রোডাকশান কস্ট কমবে ইত্যাদি।
এবার আমরা লাস্ট আজকের টার্মে যাব, যেটাকে বলে প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, পিসিএফ অনেকে বলে। তো প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ দ্য রেশিও অফ দি অ্যাকচুয়াল এনার্জি প্রডিউস বাই আ পাওয়ার প্লান্ট ওভার আ স্পেসিফিক পিরিয়ড টু দি ম্যাক্সিমাম পসিবল এনার্জি ইট কুড হ্যাভ প্রডিউস। দেখো, আমার একটা প্লান্টের যে পরিমাণ এনার্জি প্রোডাকশন করার কথা সেই পরিমাণই যদি প্রোডাকশন করে, অর্থাৎ তার যদি তোমার প্লান্ট লোড ফ্যাক্টর 100% হয়, তাহলে তার প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টরও কিন্তু 100% হবে। তো প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর যদি 100% হয় তাহলে তো খুবই ভালো, মোটামুটি 90 to 95% হলেও ভালো। এখনকার যুগে যে রিনিউয়েবল এনার্জি টেকনোলজি এসছে, তার ফলে কিন্তু এফিসিয়েন্সিটা অনেকটা বেড়েছে এনার্জি সেক্টরের ক্ষেত্রে। অন্যদিকে আমরা জানি যদি আমাদের কোল বেসড থার্মাল পাওয়ার প্লান্টের এফিসিয়েন্সি খুবই কম, কখনো কখনো সেটা 30 to 35%-এ কিন্তু নেমে যায়। ঠিক আছে, কখনো কখনো, আমি সবসময়ের কথা বলছি না। একইভাবে তোমরা যদি আজ অবধি ইলেকট্রিক্যাল মেশিন সম্বন্ধে জেনেছো, তো তোমরা জানবে মেশিনের মধ্যে আমাদের ট্রান্সফর্মার ইউজ করি আমরা। সো ট্রান্সফর্মার একটা স্ট্যাটিক ডিভাইস এবং এর এফিসিয়েন্সি প্রায় 95%, কখনো কখনো এটা 98% অবধি কিন্তু চলে যায় ট্রান্সফর্মারের এফিসিয়েন্সি। তো আমরা সবসময়ই জানি যে এফিসিয়েন্সি আমার যত ভালো হবে তার কিন্তু মানে ব্যবহার বা তার বলো প্রোডাকশান বা তার বলো বিভিন্ন ক্ষেত্রে সেটা কিন্তু খুব সাহায্য করবে আমাদের। ঠিক আছে, তো প্লান্টের ক্ষেত্রে এরকম ব্যাপার। কয়লা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ডাস্ট পার্টিকেল, অ্যাশ, স্মোক এরকম থাকে, তার ফলে কিন্তু তোমার সেটা পরিবেশের জন্য হার্মফুল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও যেহেতু মাস প্রোডাকশন হচ্ছে কোলে, সেহেতু কিন্তু আজ থার্মাল প্লান্ট এক এবং অদ্বিতীয় হয়ে দাঁড়িয়ে আছে। আজও প্রায় 60 to 70% প্রোডাকশন কিন্তু তোমার থার্মাল পাওয়ার থেকেই আসছে। তো তোমরা বুঝতেই পারছো যে প্লান্ট ইউজ ফ্যাক্টর এবং প্লান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর একটা প্লান্টের ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, তো আশা করি আজকে আমি তোমাদের 5.4 যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য কস্ট অফ জেনারেশন এটা কমপ্লিট করতে পারলাম। নিউমেরিক প্রবলেম আমি তোমাদের 5.10 বলে লিখে রাখছি, এখানে আমি কিন্তু তোমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করাবো, সেটা তোমাদের এই ইউনিটের কিন্তু লাস্ট ক্লাস হবে সেটা। ওকে, তো এই চ্যানেলের সাথে যারা যুক্ত রয়েছে আমার বা যারা যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার অবশ্যই করো। আমি চাই যে তোমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের যে গ্রোথটা, নিজেদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জার্নিটাকে খুব ভালোভাবে এনজয় করে সেটাকে কিন্তু কমপ্লিট করতে পারো। ধন্যবাদ।